আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় এইচএসসি 25-এর ব্যাচ সম্ভাবনা শিক্ষার্থীরা, সকলকে আজকে জৈব রসায়নের 14তম লেকচারে স্বাগতম। সকলে একটু কাইন্ডলি লাইভটায় তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। আমাদের কিন্তু স্যার ক্লাসটা শুরু হয়ে গেছে। আজকে আমাদের 9:30-এ ক্লাস হওয়ার কথা ছিল, আমরা চলে আসছি। আপনারা সকলে চলে আসেন। আপনারা কেউ যদি কারোর সাথে পার্সোনালি কানেক্টেড থাকেন, একটু কষ্ট করে মেনশন করে দেন। ক্লাসটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আমি একটু চেক করতেছি আমাদের ক্যামেরা এবং আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আপনারা একটু বলেন যে ক্যামেরা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু বলেন। হ্যাঁ, সব ঠিকঠাক আছে কিনা কাইন্ডলি একটু আমাকে বলেন। আপনারা কেউ যদি কারোর সাথে সাউন্ড ক্লিয়ার আছে, ওকে, কষ্ট করে মেনশন করে দেন। ওকে, ডান। ডান। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। আহমদ যুক্ত হয়েছে, অদিত্য যুক্ত হয়েছে, তানভীর হোসেন সিফাত, ওয়ালাইকুম আসসালাম। সপ্তপর্ণা নমস্কার। ওকে, জাহিদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকে যুক্ত হয়েছেন, ভেরি গুড ভেরি গুড, সবাই চলে আসেন। ওকে, ডান। আবু দাউদ খান যুক্ত হয়েছেন, ভেরি গুড। অদিত্য নমস্কার। আলহামদুলিল্লাহ ভালো আছি, আগের থেকে সুস্থ আছি, আগের থেকে মোটামুটি সুস্থ, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ না। আপনাদের দোয়া আর কি, দোয়া করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। হ্যাঁ, ওকে, ডান। লাইটটা একটু দিয়ে আসি। ওকে, ডান। আপনারা একটু সবাইকে মেনশন করে দেন। মডারেটর সাহেব কে আসছে? মডারেটর সাহেব একটু সবাইকে মেনশন দেন। মডারেটর সাহেব একটু সবাইকে মেনশন দেন। ওকে, ওকে, ভেরি গুড। সময় একটা যুক্ত হয়েছে। ওকে, ডান ডান। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আজকের ক্লাসটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষার জন্য, টেস্ট পরীক্ষার জন্য, সবকিছুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে আমাদের। হ্যাঁ, তো আজকের ক্লাসটা একটু সবাই মনোযোগ দিয়ে করবেন এবং আজকের ক্লাস থেকে আশা করতেছি আপনারা প্রশ্ন পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে আমরা খুব মজার টপিক পড়বো। আমরা অ্যালকিন শুরু করছিলাম, তো আমরা অ্যালকিনের গত ক্লাসে অনেক কিছু পড়ছিলাম, বেসিক কথাবার্তা। অ্যালকিন যে সংযোজন বিক্রিয়া দেয় গত ক্লাসে আমরা পড়ছিলাম, এবং আমরা এখানে একটা নীতি শিখছিলাম, মার্কনিকফের নীতি, তাই না? জি। আজকে আমরা পড়বো ঘর বাড়ি বানানো, ঘর বাড়ি ভাঙাচোরা। খুবই মজার একটা টপিক। হ্যাঁ, বইতে বিক্রিয়া দেখলে হয়তো মনে হতে পারে আল্লাহ এটা কি এত কিছু আঁকছে, বড় বিক্রিয়া। তো এই বিক্রিয়া আসলে কঠিন কিছুই না। আজকে আমরা ঘর বাড়ি একবার বানাবো, ঘর বাড়ি একবার ভাঙবো, বিক্রিয়ার শেষ। হ্যাঁ, আজকে আমরা খুবই মজার একটা টপিক পড়বো। আজকে আমরা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া পড়বো, ঠিক আছে? ওকে, অমিত যুক্ত হয়েছে, মন্দিরা যুক্ত হয়েছে, ভেরি গুড। ওকে, গুড গুড, ডান। ওকে, ডান। তাহলে শুরু করি, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। গত ক্লাসে আমরা পড়ছিলাম অ্যালকিন সংযোজন বিক্রিয়া দেয়, তাই না? গত ক্লাসে আমরা পড়ছিলাম অ্যালকিন সংযোজন বিক্রিয়া দেয়। আমরা এখান থেকে মার্কনিকফের নীতিও পড়ছিলাম, তাই না? অ্যালকিনে আমরা দেখছিলাম যেহেতু দ্বিবন্ধন থাকে, একটা সিগমা একটা পাই বন্ধনটা ভেঙে যায়, কার্বনের দুইটা হাত ফাঁকা হয়, দুই হাতে যায় দুইজন যুক্ত হইতে পারে, সুতরাং অ্যালকিন কি করে? সংযোজন বিক্রিয়া দেয়। গতদিন আমরা পড়ছিলাম অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, তাই না? ওকে, মিলা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ডান ডান। এবার আসেন, আজকে আমরা তারপরের টপিক খুবই গুরুত্বপূর্ণ, ওজনীকরণ বিক্রিয়া পড়ব। মনে রাখবেন, অ্যালকিন ওজনীকরণ বিক্রিয়া দেয়। অ্যালকিন কি দেয় স্যার? অ্যালকিন ওজনীকরণ বিক্রিয়া দেয়। অ্যালকিন ওজনীকরণ বিক্রিয়া দেয়। অ্যালকিন ওজনীকরণ বিক্রিয়া দেয়। এই ওজনীকরণ বিক্রিয়া যে শুধু অ্যালকিন দেয় বিষয়টা এমন না। হ্যাঁ, ওজনীকরণ বিক্রিয়া যে শুধু অ্যালকিন দেয় বিষয়টা এমন না। ওজনীকরণ বিক্রিয়া আমাদের অ্যালকিন অর্থাৎ দ্বিবন্ধন, অ্যালকাইন অর্থাৎ ত্রিবন্ধন এবং বেনজিন যে ভদ্রলোক আছে, এও কি করে? ওজনীকরণ বিক্রিয়া দেয়।
তাহলে ওজনীকরণ বিক্রিয়া কারা কারা দিবে স্যার? ওজনীকরণ বিক্রিয়া দিবে যাদের দ্বিবন্ধন আছে, যাদের ত্রিবন্ধন আছে এবং বেনজিন। হ্যাঁ, অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিন, এই 3 ভদ্রলোক ওজনীকরণ বিক্রিয়া দেয়। ঠিক আছে আহমদ, ওয়ালাইকুম আসসালাম। এর কারণে ভয় লাগতেছে, কালকে আমার কেমিস্ট্রি এক্সাম প্রি টেস্টের প্লাস অন্যান্য জায়গায় ইলেকট্রো শুরু হয়ে গেছে, এর জন্য অনেক প্যারায় আছি। আচ্ছা, সপ্তাহে 3টা ক্লাস দেওয়ার কারণে এইটা, যেন গ্যাপ ট্যাপ থাকলে সেটা পূরণ হয়ে যায়। আর ইলেকট্রোকেমিস্ট্রি আমাদের জৈব রসায়ন শেষ করে কিন্তু যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমাদের জৈব রসায়ন শেষ করে যাওয়ার কথা ছিল। তো এখন অসুস্থতা তো আসলে কারো হাতে না। আমার নিজের অনেক ক্ষতি হয়েছে। তোদের ব্যাচের ক্লাস, 26 ব্যাচের ক্লাস, আমার অফলাইনে 3টা ব্যাচ টোটালি বন্ধ ছিল। হ্যাঁ, তারপরে ডেঙ্গু টেস্ট করেছি, ডেঙ্গু পজিটিভ আসে না, নেগেটিভ আসছে, কিন্তু আমার কেন জানি লক্ষণগুলো সবই জানি না ধরা পড়লো না কেন, না কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার কিন্তু শরীরটা খুবই খারাপ ছিল। তো এখন কি বলবো এই বিষয়ে, আমার টোটালি অনলাইন অফলাইন সব ব্যাচ অফ ছিল। আজকেও অফলাইনে আমি কেমিস্ট্রি বায়োলজি পরপর পড়াই। আমি আজকে 25 ব্যাচে ক্লাস নিতে নিতে মাঝখানে এত খারাপ লাগতেছে, ক্লাস বন্ধ করে চলে আসছি, কারণ তোদের ক্লাস নেওয়া লাগবে। তো এই কারণে ওদের ক্লাসটা আজকে অফ দিয়ে চলে আসছি। তো ইলেকট্রোকেমিস্ট্রি কিন্তু নেট প্রবলেম না, নেট ঠিক আছে রে, নেট এখানে ঠিক আছে, নেট ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, নেট ঠিক আছে, নেট ঠিক আছে, নেট ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে ইলেকট্রোকেমিস্ট্রি কিন্তু আমাদের সিরিয়ালি কিন্তু জৈব রসায়নের পরেই পড়ার কথা ছিল। চাইছিলাম একটা ওয়ান শট দিতে, অন্যান্য অধ্যায় যদিও আছে, ইলেকট্রোকেমিস্ট্রিটা নাই। কি বলবো, এখন অসুস্থতা আসলে কারো হাতে না। ইলেকট্রোকেমিস্ট্রি ছাড়াও 50-এ 50 পাওয়া যাবে। হ্যাঁ, বাকি যেগুলো পড়াইছি এগুলো পড়লে আমার মনে হয় না আটকানোর কথা। তো ইলেকট্রোকেমিস্ট্রি ছাড়াও আমরা সমস্যা হওয়ার কথা না। টেনশন করেন না, জানুয়ারির দিকে আবার জানুয়ারির দিকে তো তোদের আমি ক্রাশ করছেই 3টা অধ্যায় শেষ করে দিব, অ্যাটলিস্ট 2টা অধ্যায় শেষ করে দিব। হ্যাঁ, তো টেস্ট পরীক্ষা টেস্টের আগে হলেই হলো, টেস্টের বহুত আগে হবে। হ্যাঁ, আমার একটা আমি বিশাল সুন্দর একটা প্ল্যান করছি। হ্যাঁ, তো এই মাসে এই মাসে জৈব রসায়ন শেষ করে দিব। তাহলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ইলেকট্রোকেমিস্ট্রি শেষ করে দিব। মানে ডিসেম্বরের 7 তারিখের মধ্যে মোটামুটি তোদের একটা গোছানো হয়ে যাবে। হ্যাঁ, জৈব রসায়ন শেষ হয়ে যাবে, ইলেকট্রোকেমিস্ট্রিও একদম মেইন টপিক শেষ হয়ে যাবে। ওকে, আর কারণ আমি আবার ডিসেম্বরের শুরু থেকে আবার আপনাদের ক্লাস কোর্সে থাকছি, কারণ টেস্ট পরীক্ষা জানুয়ারিতে সবার শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো পুরনো অধ্যায়গুলো তো রিভিশন করার বিষয় আছে। তো সব মিলে ইনশাল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। আপনাদের এক্সাম জুনের শেষে হবে, জুনের শেষের দিকে হবে। ঠিক আছে, আপনাদের এক্সাম জুনের শেষের দিকে হবে, জুনের আগে হবে না ইনশাল্লাহ। জুনের আগে হওয়ার কোনো চান্স আমি দেখি না। আমাদের মেবি এই মান্থের শেষে কিছু কলেজে, ক্যান্টনমেন্ট কলেজ যারা আছে, আদমজি, শহীদানগর, আদমজি এখনো শিওর জানি না, রমিজউদ্দিন, এই যেগুলা ক্যান্টনমেন্ট কলেজ আছে, এদের ক্ষেত্রে হইতেছে কি ডিসেম্বরের শুরুর 15 দিন দেখা যেতেছে ফার্স্ট বার পরীক্ষা নিবে টেস্টের, দেন ছুটি দিবে 15 দিন, আবার জানুয়ারির প্রথম 15 দিন আবার পরীক্ষা নেবে। এরকম একটা রুটিন করছে বা কথা হইতেছে। আর অন্যান্য কলেজে মোটামুটি ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ডিসেম্বর থেকে অনেক কলেজে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করে দিব, টেনশন নেই। ডিসেম্বরের মধ্যে জৈব রসায়ন শেষ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে। অ্যাকচুয়ালি সমস্যাটা কি, আমি তো শর্টে, মানে শর্টে যাওয়ার সিস্টেমটা কি, ধরেন আপনাদের আমি জৈব রসায়ন একবার শেষ করি, এরপরে আমি দেখা গেল 5 ক্লাসে পড়াইতে পারবো। কিন্তু শুরুর দিকে ইলেকট্রোকেমিস্ট্রিও এত সোজা বিষয় না, ইলেকট্রোকেমিস্ট্রি বিশাল একটা বিষয় আছে। হ্যাঁ, তো ইলেকট্রোকেমিস্ট্রি আসলে আপনাদের তো বেসিক কথাবার্তা আমি বলি নাই। তো এই কারণে আমি ওটা যে কোন দিক দিয়ে দিব এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, তো ইলেকট্রোকেমিস্ট্রি পড়তে অ্যাটলিস্ট 8টা ক্লাস লাগে, ভালো মতো যদি আপনি পড়তে চান। তো টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। ওকে, ডিসেম্বরের 10 তারিখ থেকে পরীক্ষা দিচ্ছি, ডিসেম্বরের 10 তারিখের আগে আমাদের সিলেবাস একদম জৈব রসায়ন শেষ হয়ে যাবে, ইলেকট্রোকেমিস্ট্রি আমাদের শেষের দিকে থাকবে। টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আর আপনাদের শুরু হইলেও তো কেমিস্ট্রি পরীক্ষা শুরু হইতে টাইম লাগবে। আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে আবার রিভিশন কোর্স শুরু হয়ে যাইতেছে। ওইখানে আমরা একদম গুণগত, পর্যাবৃত্ত, ধর্ম, পরিমাণ, পরিবেশ, যেগুলো আমরা আগে পড়ে আসছি ওইগুলা দিয়ে শুরু করব। তার মানে আপনার নতুন এই অধ্যায়গুলো এখন রানিং শেষ হয়ে যাইতেছে, আবার ওই অধ্যায়গুলো রিভিশনে আসতেছে, সুতরাং টেস্ট পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে। টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, ওকে, ডান, শুরু করি। ওকে, ডান।
টেস্টে পুরো বোর্ড পরীক্ষার মতো পরীক্ষা হবে। টেস্টে পুরো বোর্ড পরীক্ষা যেমনে দেন, ফার্স্ট পেপার আলাদা, সেকেন্ড পেপার আলাদা, যেমনে দেন একদম বোর্ড পরীক্ষার মতো প্রশ্ন হবে। ঠিক আছে, ডান। এটা নিয়ম। এখন কিছু কিছু কলেজে ভিন্ন করে না, কিছু কিছু কলেজে ভিন্ন করতে পারে। নিয়ম টেস্ট পরীক্ষার নিয়ম হলো বোর্ড পরীক্ষা, কারণ টেস্ট তো বোর্ডের আগের পরীক্ষাটাই। টেস্ট পরীক্ষা নিয়ম হলো বোর্ড পরীক্ষার মতো করে একটা পরীক্ষা নিয়ে আপনাদেরকে রেডি করা। ওকে, ডান ডান। আচ্ছা, শুরু করি। টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। যা যা, তোদের ডিসেম্বরের এটা কি মাস? এটা নভেম্বরের, আজকে কয় তারিখ? আজকে হলো 4 তারিখ যাইতেছে। ডিসেম্বরের 1 তারিখের মধ্যে জৈব রসায়ন শেষ করে দেবো। যা খুশি, যা জৈব রসায়ন শেষ করে দেবো, কোনো টেনশন নাই। আর 10 তারিখের মধ্যে ইলেকট্রোকেমিস্ট্রি মোটামুটি একদম অ্যান্সার করতে হবে না, এই পার্ট শেষ করে দেবো। যা। আচ্ছা, এবার আসেন অ্যালকিন সংযোজন বিক্রিয়া, ওজনীকরণ। আচ্ছা, ওজনীকরণ আজকে টপিকে আসি। আজকে আমরা পড়তেছি ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া কে কে দেয়? ওজনীকরণ বিক্রিয়া দিবে দ্বিবন্ধন, ত্রিবন্ধন এবং বেনজিন। ওজনীকরণ বিক্রিয়া কারা দিবে? দ্বিবন্ধন, ত্রিবন্ধন এবং বেনজিন। ঠিক আছে, ওকে। এবার আসেন ওজনীকরণ বিক্রিয়া মানে কি? ওজনীকরণ নামটা কেন হইল? ওজনীকরণ বিক্রিয়া মানে হইল অ্যালকিনের সাথে, ওজনীকরণ বিক্রিয়া মানে হইল অ্যালকিনের, ওজনীকরণ মানে হইল অ্যালকিনের সাথে ওজোন গ্যাস যুক্ত হবে। অ্যালকিনের সাথে কে যুক্ত হবে? ওজোন গ্যাস। ওজোন গ্যাসকে O3, O3 ওজোন গ্যাস বলে। জি স্যার। তাহলে অ্যালকিনের সাথে যে ওজোন গ্যাস মিলে যে বিক্রিয়া, এই জন্য নাম হলো ওজনীকরণ বিক্রিয়া। ঠিক আছে, ওকে। আরে ভয়ের কি আছে? বোর্ড পরীক্ষা ভয় লাগে? আজকে দিনে কথা তো সে আরো বহুত আগে থেকে দিয়ে আসতেছি। গত বছর তোদের আগের ব্যাচও দিছি, ওদের তো কপাল ভালো, ম্যাক্সিমাম গত কয়েক বছর ধরে তো চলতেছে, সব অটো পাস চলতেছে। আচ্ছা, যাই হোক, তো কেমিস্ট্রিতে 200-তে 240টা টপিক আছে। এই 40টা টপিক থেকে একদম বইলা দিব। আর টেস্ট পরীক্ষার আগে বই যদি একান্ত দিতে না পারি, টেস্ট পরীক্ষার আগে অনলাইন সাজেশন বুক, মানে আমার বইটারই অনলাইন কপি প্রত্যেকের কাছে দিয়ে দেবো, একদম গ্রুপে শেয়ার করে দেবো। ঠিক আছে, আর বোর্ড পরীক্ষায় যা দিব ইনশাল্লাহ তাই পাবেন। আল্লাহ রহমতে 200-তে 200 অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, প্র্যাকটিক্যাল তো আপনারা কলেজের উপর ডিপেন্ড করে। বাকি যে প্র্যাকটিক্যাল ছাড়া মার্ক একদম সিকিউ এমসিকিউ আমি বলে দিলাম, ইনশাল্লাহ যা করাবো এর মধ্যে থাকবে। হ্যাঁ, কেমিস্ট্রি এবং বায়োলজি 200, 200, 400, এটা আমি যা করাবো ইনশাল্লাহ তাই আসবে, টেনশনের কোনো কারণ নাই। ওকে, আর আমাদের ক্রাশ কোর্সটা হবেই বোর্ড ভিত্তিক, শুধু বোর্ডে 200-তে 200-র জন্য। কারণ এই ক্লাসগুলো অনেক লং পড়াইতে হয়। কেন? এই ক্লাসগুলো আপনারা আমার কাছে অনেক এক্সপেকটেশন নিয়ে আসেন যে আমার কাছে পড়তে আসছেন, ভর্তি হয়েছেন, তো এটা বিশ্বাসের উপর। তা আমি তো শর্টকাটে যাইতে পারি না, এটা তো আমার বিবেক বাধা দেয়। হ্যাঁ, এই ক্লাসগুলো একটু লংই হবে। হ্যাঁ, জৈব যৌগ নিতেছি 30 ক্লাস, ক্রাশ কোর্সে নেব ধরেন 6টা ক্লাস। হ্যাঁ, ওইখানে তোকে বলে দিব এই অ্যালকিন থেকে এটা পড়বি, অ্যালকিন থেকে এটা পড়বি, এই বিক্রিয়া একদম পুরো প্র্যাকটিস করে পুরো রাজা বানায় দিব একদম বোর্ডের জন্য। ঠিক আছে, তো ওই বোর্ড পরীক্ষার জন্য পড়া খুবই সোজা। বোর্ড পরীক্ষার জন্য একদম পুরো রেডি করে দিব, টেনশন নেই। হ্যাঁ, বইয়ের সফট কপি, হ্যাঁ বই যদি হার্ড কপি বের করতে যদি দেখি যে লেট হইতেছে, সফট কপি আমি টেস্ট পরীক্ষার আগে মোটা আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, ওকে, চেষ্টা করবো হার্ড কপি দেওয়ার, না হইলে দিয়ে দিব। কারণ আমার এখানে এই বইটা বাইর করতেছি আপনাদের উপকারের জন্য, এটা ব্যবসার জন্য বাইর করতেছি না, একদম মনের কথা। কারণ আমি যখন আমার বই ওইটা বের করবো, এটা আমি একাডেমিক বই থেকে শুরু করব। হ্যাঁ, আপনাদের এই বইটা হইলো আপনাদের উপকারের জন্য। এখান থেকে বিন্দু মাত্র আমার ব্যবসা মার্কেটিং এগুলো কোনো ইচ্ছা নাই, শুধু আপনার যেটা করলে উপকার। যদি অনলাইন কপি পুরো আগে দিতে পারি দিয়ে দিব, পর সমস্যা নাই, এটা আমার কোনো ভয় নাই। মেধা কখনো চুরি হয় না। আমি দিলাম যে বই আমি আগে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বইয়ের দখলে শর্ট কপি দিয়ে দেবো, সফট কপি দিয়ে দেবো, কোনো টেনশন নেই আমার। ডান। এবার আসেন, যেমন ধরেন ইথিন এটা একটা অ্যালকিন, ইথিন এটা একটা অ্যালকিন। জি স্যার, এই ইথিনের সাথে যখনই আপনি O3 যোগ করবেন, ওজোন গ্যাস যোগ করবেন, তখনই সেটা হইলো কি? ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া মানে হইলো কি করতে হবে? ওজোন গ্যাস যোগ করতে হবে। হ্যাঁ, ওজোন গ্যাস কি করতে হবে স্যার? ওজোন অ্যালকিনের সাথে ওজোন গ্যাস যুক্ত করতে হবে। ওকে, ডান। এবার আসেন, তারপরে ধরেন CH3, CH ডাবল বন্ড, CH2। হ্যাঁ, এটা কি? প্রোপিন। এটা কি? প্রোপিন। এর সাথে যখনই আপনি ওজোন গ্যাস যুক্ত করবেন, তখনই সেটা কি? ওজনীকরণ বিক্রিয়া। তাহলে গত ক্লাসে আমরা সংযোজন বিক্রিয়া দেয় অ্যালকিন দেখছিলাম, মার্কনিকফ নীতি পড়ছিলাম। আজকের ক্লাস আমরা শুরু করতেছি অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া। অ্যালকিন ওজনীকরণ বিক্রিয়া দেয়। ওজনীকরণ বিক্রিয়া কে কে দেয়? অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিন। হ্যাঁ, এই 3 ভদ্রলোক কি করে? ওজনীকরণ বিক্রিয়া দেয়। এখন আসি ওজনীকরণ বিক্রিয়া মানে কি? ওজনীকরণ বিক্রিয়া, আমরা তো এখন অ্যালকিনের ওজনীকরণ করতেছি, সুতরাং অ্যালকিনের
ওজনীকরণ মানে হইলো অ্যালকিন যখন O3 এর সাথে যুক্ত হবে, ওজোন গ্যাসের সাথে যুক্ত হবে, অ্যালকিন O3 এর সাথে যুক্ত হইলে তখন সেটা ওজনীকরণ বিক্রিয়া। তখন ইথিন যখন O3 এর সাথে যুক্ত হইতেছে এটা ওজনীকরণ বিক্রিয়া দিবে। প্রোপিন যখন O3 এর সাথে যুক্ত হচ্ছে এটা কি দিবে? ওজনীকরণ বিক্রিয়া দিবে। আশা করি এতটুকু কথা সবাই বুঝতে পারছেন। আশা করি এতটুকু কথা সবাই বুঝতে পারছেন। ওকে, ডান ডান। আশা করি এতটুকু কথা সবাই বুঝতে পারছেন। ওকে ওকে ডান। আমার যা পরীক্ষা ভালো হইব, কি কস, এতদিন পড়াইছি, সাইকেল 1 পড়ছস, তারপরে এই পর্যন্ত পড়ছস, কি এর ভয় পাস কেমিস্ট্রি নিয়ে? ওকে ডান। এবার আসেন, এখানে কিছু কথাবার্তা লেখা আছে। এখানে কিছু কথাবার্তা লেখা আছে। কি কথাবার্তা লেখা আছে? এই ওজনীকরণ বিক্রিয়া আপনার যেন ভয় না লাগে, সহজভাবে পড়তে পারেন, আপনার যেন যেই বিক্রিয়াই দিক না কেন আপনি করতে পারেন, তার জন্য এখানে একটা পদ্ধতি লেখা আছে, এখানে একটা ট্রিক্স লেখা আছে। এইটা আপনার মাথায় থাকলে ওজনীকরণ বিক্রিয়া আপনার জন্য একদম হাতের ময়লা, হাতের ময়লা না, সরি, হাতের কি বলা যায়, সহজ কিছু। ময়লা করলে তো জিনিসটা অপমান করা হয়, তো একদম সোজা হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, তো একটু খেয়াল করেন। প্রথম কথা লিখছি, ওজন যোগ করার পর ডাবল বন্ড ফাঁকা হবে। পদ্ধতি, ওজনীকরণ বিক্রিয়ার পদ্ধতি একে কি লিখছি? ওজন যোগ করার পর ডাবল বন্ড কি হয়ে যাবে স্যার? ডাবল বন্ড ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, আমরা উদাহরণ দেখি, আমরা একটা একটা করে বুঝবো। ধরেন ইথিন CH2 ডাবল বন্ড CH2, সিরিয়ালি করতেছে। তো ইথিনকে আমি কি করব? ওজনীকরণ বিক্রিয়া মানে কি? অক্সিজেন যোগ করব। করলে আমার পদ্ধতি একে কি বলছে? আমার পদ্ধতি একে বলছে ওজন যোগ করার পর ডাবল বন্ড ফাঁকা হয়ে যাবে। ডাবল বন্ড কি হবে? ফাঁকা হয়ে যাবে। এই যে ডাবল বন্ড যেখানে, সেইখানটা ফাঁকা হয়ে যাবে। তাহলে CH2 এই ডাবল বন্ড যেখানে ছিল এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এই জায়গাটা ফাঁকা বানিয়ে দিবেন। যেমন ধরেন প্রোপিন CH3CH ডাবল বন্ড CH2, যখনই এর সাথে ওজন যুক্ত করবেন, করলে তখন কি করবেন? এই ডাবল বন্ড যেখানে, সেই জায়গাটা স্যার ফাঁকা হয়ে যাবে। ডাবল বন্ড উঠাই দিবেন, ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, ধরেন আপনি লিখলেন বিউটিন CH3CH2 1 2 3 4 CH2 CH ডাবল বন্ড 2 3 4 CH2 2 3 4। ওকে ডান। এর সাথে যখন আপনি কি করবেন? আপনি বিউটিনের সাথে আপনি যখন ওজন গ্যাস যুক্ত করবেন, প্রথম কাজ হলো আমার কি করতে হবে? প্রথম কাজ হইলো আমার যেইখানে ডাবল বন্ড সেই জায়গাটা ফাঁকা করে দিতে হবে। তাহলে পদ্ধতির প্রথম কথা হইলো আমার যেইখানে ডাবল বন্ড, হ্যাঁ, যেইখানে ডাবল বন্ড সেখানে ফাঁকা করে দিতে হবে, যেইখানে ডাবল বন্ড সেখানে ফাঁকা করে ফেলতে হবে, যেইখানে ডাবল বন্ড সেখানে ফাঁকা করে লিখতে হবে। ঠিক আছে, আশা করি প্রথম জিনিসটা আপনারা বুঝছেন। স্যার আমার তো ভয়ে ভুইলা যায় খালি। এটা কলেজের নিয়ম। হ্যাঁ, এটা কলেজের নিয়ম। কলেজের নিয়মই হলো আপনি যত পড়বেন তত ভুলবেন। কলেজের নিয়মই এটা, যত পড়বেন ততই ভুলবেন। এটা কোনো ব্যতিক্রম না, এটা আমিও ফেস করছি, এটা আপনিও ফেস করবেন, এটা আপনার ছেলে মেয়েও ফেস করবে। ঠিক আছে, তো এটার থেকে স্যার উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় একটাই স্যার, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, একটা রুটিন মাফিক পড়ালেখা করতে হবে। হ্যাঁ, দেখা গেল ফার্স্ট ইয়ারে আপনি যে অধ্যায়টা অনেক ভালো বুঝতেন, প্র্যাকটিসের অভাবে দেখা গেল এখন এসে আপনি অধ্যায়টা খুলতেও ভয় পাইতেছেন। একটাই কারণ, প্র্যাকটিস করেন নাই। কলেজের এত চাপ, এত বড় সিলেবাস, কিন্তু সময়টা আমাদের অল্প, এই কারণে আমরা বেশি লোডে, এবং আমাদের ম্যাচুরিটির একটা বিষয় আছে, আমরা যত পড়ি তত ভুলে যাই। তো এই জিনিসটা সবাই ফেস করে, কিচ্ছু করার নাই, আপনার প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, আর কিচ্ছু না, প্র্যাকটিসটা রাখতে হবে, কিচ্ছু না। তো পদ্ধতি এক সবাই বুঝছি। পদ্ধতির 2 নম্বর কথা কি লিখছি? ঘর বাড়ি তৈরি হবে। আজকে ক্লাসের শুরুতেই বলছে আমরা ঘর বাড়ি বানাবো, ঘর বাড়ি ভাঙবো, শেষ আমার পড়ালেখা আজকের। ঘর বাড়ি বানাবো, ঘর বাড়ি ভাঙবো, পড়ালেখা শেষ। তাহলে খেয়াল করেন 2 নম্বর কথা বলছি, ঘর বাড়ি তৈরি হবে। হ্যাঁ, এই যে যেখানে গ্যাপ না, এই যেখানে গ্যাপ, এই গ্যাপের জায়গাগুলো যে আছে, এই যে গ্যাপের জায়গাগুলো আছে স্যার, এইখানে ঘর বাড়ি বানাইতে হবে। ঘর বাড়ি বানানো মানে কি? প্রথমটা কি আছে? CH2 এটা 2 নম্বর পয়েন্ট ব্যাখ্যা করতেছি। এটা হলো 1 নম্বর পয়েন্ট।
এই যে CH2 আর CH2 এর মাঝখানে গ্যাপ দিছিলেন না, এখানে একটা ঘর বানাইতে হবে। ঘর বানাবেন কেমনে জানেন? এই যে ঘরের চাল, এই যে ঘর, O3 সাথে বিক্রিয়া করতেছে 3টা অক্সিজেন। হ্যাঁ, ঘর বানাইতে হবে, ঘর বানাইতে হবে। পরেরটার উদাহরণ যদি দেখি, CH3CH যেখানে গ্যাপ দিবেন, যেখানে গ্যাপটা দিচ্ছেন এইখানে কি করতে হবে স্যার? এখানে একটা ঘর বানাইতে হবে। কি বানাইতে হবে স্যার? এইখানে ঘর বানাইতে হবে। সুন্দর না? সুন্দর। জাস্ট খালি ঘর বানাবেন, কিচ্ছু করা লাগবে না। পরেরটা উদাহরণ কি ছিল? বিউটিন, তাই না? CH2CH আর এইখানে গ্যাপ ছিল। যেখানে আপনি যে গ্যাপটা দিচ্ছেন ওইখানে আপনি একটা ঘর বানায় দিবেন। যেখানে গ্যাপ দিচ্ছেন ওইখানে একটা ঘর বানায় দিবেন, খেলা শেষ। হ্যাঁ, যেখানে গ্যাপ দিচ্ছেন ওই, এটা তো প্যারেন্টস বুঝে না স্যার, প্যারেন্টস বোঝে না, না প্যারেন্টসটা আসলে বোঝার কথাও না, কারণ প্যারেন্টসরা নিজেরা অনেক মানসিক প্রেশারে থাকে, আপনার অনেক চিন্তা থাকে, যার কারণে চিন্তা থেকে করে। হ্যাঁ, তো প্যারেন্টসই, প্যারেন্টস যা বলবে ওইটাই মাথা পাইতে নেবেন। প্যারেন্টস এর কথা যেটা ভালো লাগবে না, মনে মনে বলবেন, যে মনে মনে নিজের কাছে নিজে ক্লিয়ার থাকবেন, যা আম্মুটা বলতেছে, যদি আম্মু আমার ভুল বুঝতেছে তা ঠিক আছে, ভুল বুঝলো, আমি আমার দিক থেকে রাইট আছি, আম্মুরে পরে বুঝায় বলবো, হ্যাঁ, বা আব্বুরে পরে বুঝায় বলবো। মানে বাবা মা তো বাবা মাই, বাবা মার সাথে মনে করেন কোনো কিছু তুলনা হয় না, বুঝছেন? বাবা মা এই যে কি জিনিস এটা আসলে বইলা বোঝানো সম্ভব না, আমার মতো ক্ষুদ্র মানুষ এটা ব্যাখ্যা করার যোগ্যতা রাখে না। তো বাবা মা ভালো বলুক, খারাপ বলুক, সঠিক বলুক, ভুল বলুক, যাই বলুক, তখন ইনস্ট্যান্ট মেনে নেবেন বা সর্বোচ্চ সহনশীল থাকবেন। তারপরে আস্তে আস্তে বুঝায় বলবেন, চেষ্টা করবেন। যদিও এই যে আমি কথা বলতেছি আমাদের সবারই ভুল হয়, আমি যে খুবই একদম পাক পবিত্র একেবারে কোনো কিছু করি না এমন না, ভুল আমাদের সবারই হয়। কলেজ লাইফটা থেকে মনে হয় বাবা মা মনে হয় একটু বেশি বসতেছে, একটু বেশি মনে ক্যাটকেট করতেছে। হ্যাঁ, বয়স যত বাড়তে থাকে একটু এরকম ফিল হয়। আবার একটা পর্যায়ে যায় তখন বোঝা যাবে আমার গুরুত্ব কি। তো ভুল আমিও করি, ভুল আপনারাও করেন। তো চেষ্টা করবেন বাবা মার সাথে যতটা সম্ভব বিনয়ী থাকা যায়, চেষ্টা করবেন যতটা সম্ভব। বাবা মার সম্মান, মানে বাবা মা কি বলবো, বাবা মা যে কি, এটা আসলে কি বলবো, এটা বলার যোগ্যতাই মনে হয় আমার নাই, আমার মনে হয়। হ্যাঁ, তো বাবা মা যার নাই সে বোঝায় বাবা মা কি জিনিস। হ্যাঁ, বাবা মা থাকলে মনে হয় বিরক্ত লাগে অনেক সময়, তা আসলে বাবা মা কি জিনিস সেটা যে বাবা মা নাই সে বোঝে। ওকে, কিরে লাইভটা কি, নেট কি চলে গেছে? আচ্ছা, নেট ঠিক আছে। সবাই বলেন 2 নাম্বারটা ক্লিয়ার কিনা, সবাই বলবেন 2 নাম্বারটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, অদিতি, বাবা মা একটু না বুঝলো, যখন পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় যখন দেখবে যে কেমিস্ট্রি মার্কসটা দেখবে আই হায় 200-তে 200, তখন বাবা মা আবার বুঝবে না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমার এমন প্রবলেম নিয়ে, প্যারেন্টস নিয়ে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, সবাই বুঝছি 2 নাম্বারটা, সবাই 2 নাম্বারটা বুঝছি। গুড, 2 নাম্বারটা সবাই বুঝছি। এবার আসেন, এবার আসেন 3 নাম্বার কি বলছে দেখেন তো। 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার কথা বলছে জিঙ্ক এসে চাল উড়িয়ে নিয়ে যাবে এবং 2 সাইড 2 ভাগ হয়ে যাবে। 3 নাম্বার কথা কি বলছে? 3 নাম্বার কথা বলছে জিঙ্ক এসে চাল উড়িয়ে নিয়ে যাবে। এই যে আপনি ঘর বানাইছেন, এই যে আপনি ঘর বানাইছেন, হ্যাঁ, এই যে আপনি এখানে একটা সুন্দর ঘর বানাইছেন, এই যে ঘরটা বানাইছেন, এই ঘরের চাল কোনটা? এটা না, হ্যাঁ, একটা ঘরের এই যে আমরা যদি ছোটবেলায় আঁকতাম, ঘর বাড়ি আঁকতাম, এইটা কি ঘরের চাল না? জি। তো কি করবে, এর সাথে যখন জিঙ্ক যুক্ত হবে, এর সাথে যখন জিঙ্ক ভদ্রলোক যুক্ত হবে, তখন জিঙ্ক কি করবে, এই চালটারে উড়াই নিয়ে যাবে। জিঙ্ক কি করবে, জিঙ্ক যুক্ত হইলে এই ঘরের যে চাল আছে এটারে উড়াই নিয়ে যাবে জিঙ্ক। হ্যাঁ, জিঙ্ক এই চালটারে উড়াই নিয়ে চলে যাবে এবং কি হবে, এবং বাকি যে 2টা সাইড আছে এইটা 2টা ভাগ হয়ে যাবে, বাকি 2 সাইড 2 ভাগ হয়ে যাবে, বাকি 2 সাইড 2 ভাগ হয়ে যাবে। হ্যাঁ, আমরা সবগুলো একটু দেখি। আমরা কি আঁকছিলাম? আমরা প্রোপিন লিখছিলাম। প্রোপিনের এই যে এখানে কি হয়েছিল স্যার, প্রোপিনের এইখানে কিন্তু আমাদের ঘরটা তৈরি হয়েছিল, প্রোপিনের এখানে আমাদের ঘরটা তৈরি হয়েছিল। তো এখানে যখন জিঙ্ক আসবে, জিঙ্ক আইসাই কি করবে, চালটারে উড়ে নিয়ে চলে যাবে, জিঙ্ক আইসাই চালটা উড়ে নিয়ে চলে যাবে এবং বাকি 2 সাইড কি হয়ে যাবে, বাকি 2 সাইড 2 ভাগ হয়ে যাবে, বাকি 2 সাইড কি হয়ে যাবে, বাকি 2 সাইড 2 ভাগ হয়ে যাবে। আমরা বিউটিন লিখছিলাম, আমরা বিউটিন লিখছিলাম, বিউটিন লিখছিলাম। কি হবে, কি হবে, এই চাল উড়ে নিয়ে চলে যাবে, এই চাল উড়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আর বাকি কি হবে, 2টা 2 ভাগ হয়ে যাবে, বাকি 2 সাইড 2 ভাগ হয়ে যাবে।
হ্যাঁ, বাকি দুই সাইড দুই ভাগ হয়ে যাবে। বলেন বুঝছেন কিনা 3 নাম্বারটা? বলেন বুঝছেন কিনা 3 নাম্বারটা? বলেন বুঝছেন কিনা 3 নাম্বারটা? একটু বলেন সবাই কাইন্ডলি, সবাই 3 নাম্বারটা বুঝছেন কিনা? হ্যাঁ, জিঙ্ক যখনই যুক্ত হবে, জিঙ্ক আইসায় কি করবে? চালটারে উড়াই দিবে, চালটারে ঘরে চালাটারে উড়াই দিবে। আর বাকি দুই সাইড কি হবে? বাকি দুই সাইড দুই ভাগ হয়ে যাবে, বাকি দুই সাইড দুই ভাগ হয়ে যাবে। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা? ক্লিয়ার? মাশাল্লাহ। ওকে, মাশাল্লাহ, মাশাল্লাহ। ওকে, ডান, ডান। এবার আসেন 4 নম্বর কথা। 4 নম্বর কথা কি বলছে? নরমাল অ্যালকিনরা যারা সরল শিকল অ্যালকিন, যারা নরমালি সিরিয়ালি থাকে, সরল শিকল, কোনো শাখা টাকা নাই, হ্যাঁ, নরমাল যে অ্যালকিন গুলো আছে, এই ভদ্রকরা কি করে? দুইটা অ্যালডিহাইড তৈরি করে। নরমাল অ্যালকিনটা দুই পাশে দুই ভাগ হয়ে গেছে না, এই দুইটা অ্যালডিহাইড তৈরি করবে। যারা সরল শিকল অ্যালকিন আছে, নরমাল অ্যালকিন যারা আছে, তারা কি করবে? দুইটা অ্যালডিহাইড তৈরি করবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, বিক্রিয়া করার সময় ফরম্যাটটা আসবে এরকম CH2O। বিক্রিয়া করার সময় ফরম্যাটটা যখন দুইটা দুই সাইড ভাঙবেন, তখন ফরম্যাটটা আসবে এরকম CH2O। এই CH2O রে আপনি পড়বেন কি হিসাবে? HCHO। হ্যাঁ, এই CH2, C দুইটা HO, এইটারে আপনি পড়বেন HCHO। হ্যাঁ, সাজায় নেবেন সুন্দর মতো। তাইলে আমার 4 নম্বর কথা হইলো, নরমাল যে অ্যালকিন আছে, এরা কি করবে? এরা দুইটা অ্যালডিহাইড তৈরি করে। আর আমরা CH2O কে কি পড়বো? HCHO বলবো। ঠিক আছে, CH2O কে কি বলবো? HCHO বলবো। তাইলে আমরা এবার একটু ভালো মতো দেখি, এতক্ষণ যা পড়লাম ওটার ফিনিশিং টানি। এবার আমরা এতক্ষণ যা পড়লাম তার ফিনিশিং টানি। প্রথম যে বিক্রিয়াটা আমরা পড়ছিলাম, ইথিন CH2, আমি বলছিলাম ওজনীকরণ বিক্রিয়া মানে হইল O3 ওজন যোগ করব। ওজন যোগ করছি। ওজন যোগ করলেই আমার দ্বিবন্ধন যেখানে ডাবল বন্ডের জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ওজন যোগ করলেই আমার ডাবল বন্ডের জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকা জায়গায় কি করব স্যার? ফাঁকা জায়গায় ঘর বানাবো। ফাঁকা জায়গায় কি বানাবো? ঘর বানাবো। ফাঁকা জায়গায় কি বানাবো স্যার? ফাঁকা জায়গায় ঘর বানাবো। কি বানাবো? ঘর বানাবো। আচ্ছা, তারপরে কাজ হয় কি? এর সাথে কে আইসা যুক্ত হবে? জিঙ্ক যুক্ত হইয়া কি করবে? জিঙ্ক যুক্ত হয়ে কি করবে স্যার? জিঙ্ক আইসাই চালাটারে উড়াই দিবে। জিঙ্ক এসে কি করবে? চালা উড়াই দিবে, এবং দুই পাশে বাকি দুই পাশে দুই সাইডে কি হবে? দুই ভাগ হয়ে যাবে। তাহলে জিঙ্ক চালা উড়াই নিয়ে যায় কি হবে? জিঙ্ক অক্সাইড। জিঙ্ক আইসাই চালারে উড়াই দিবে, এটা নিয়ে যাবে। জিঙ্ক আইসা এই ভদ্রলোকটা নিয়ে যাবে, তাহলে জিঙ্ক ওরে নিয়ে কি হবে? জিঙ্ক অক্সাইড। আর দুই পাশ কি হবে? দুই পাশ দুই ভাগ হয়ে যাবে। এই একটা পাশ, এখানে একটা কি হয়েছে? CH2O, আর এই পাশে কি হয়েছে? CH2O, তাই না? CH2O। আমি বলছি এই CH2O কে আমি কি বলবো? HCHO। এই CH2O কে আমি কি বলবো? HCHO। তাহলে আমার আলটিমেটলি অ্যালকিন থেকে দুইটা অ্যালডিহাইড তৈরি হয়েছে, মিথানেল এবং কি জিঙ্ক অক্সাইড। তাহলে অ্যালকিন থেকে আপনি কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন করে ফেলছেন। হ্যাঁ, এইটাই হলো অ্যালকিনের কি বিক্রিয়া? ওজনীকরণ বিক্রিয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। ওকে, ডান, ডান, ডান। সবাই একটু বলবেন এতটুকু সবাই বুঝছে কিনা? সবাই একটু বলবেন এতটুকু সবাই বুঝছে কিনা? লাস্টের বিক্রিয়াটা আরেকবার
এটা এটা একটু দেখেন জিঙ্ক আইসাই চালরে উড়ে নিয়ে চলে গেছে, জিঙ্ক অক্সিজেন আলাদা হয়ে গেছে, আর বাকি দুই সাইড দুই ভাগ হবে। তাহলে এই পাশটায় কি আছে CH2O, এই পাশটায় কি আছে CH2O, এই পাশটায়ও কি আছে CH2O। তা আমি বলছি CH2O কে কি বলবো HCHO, কি বলবো HCHO। হ্যাঁ, CH2O কে আমরা কি বলবো HCHO। এখানে কি হয়, এখানে হয় কি দেখেন এই কার্বনের এই দেখেন এইখানে কিন্তু ভেঙে গেছে, আবার অক্সিজেনের এই পাশটা ভেঙে গেছে। তাহলে এই কার্বনের একটু ভালো মতো দেখেন, এখানে দুইটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন লিখলাম, কার্বনের এই হাতও ভেঙে গেছে আর অক্সিজেনের এই হাতটা ভেঙে গেছে। তাহলে কার্বন এবং অক্সিজেনের মধ্যে কিন্তু একটা বন্ড আছে, কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা বন্ড আছে, দিলাম কার্বনের এই হাতটা ভেঙে গেছে, অক্সিজেনের এই হাতটা ভেঙে গেছে। তাহলে কার্বনের এখানে একটা ফাঁকা হয়েছে, অক্সিজেনের একটা ফাঁকা হয়েছে, এই দুজনের এই ভাঙা হাত দুটো নিয়ে কি হবে একটা বন্ড হবে। হ্যাঁ, একটা বন্ড হতে গেলে দুইজনের দুইটা হাত মিলে একটা বন্ড হয় না, জি। আর কি থাকে HC, আর এই পাশে আরেকটা আমি হাইড্রোজেন দিলাম, এই HCHO যে মিথানল অ্যালডিহাইড, এটাই উৎপন্ন হয়। ঠিক আছে, ঠিক আছে, আশা করি এখন বুঝছেন। ওকে, ডান। সিফাত বুঝছস কিনা একটু বল, সিফাত বুঝছস কিনা একটু বল। আমার FRP কোর্সের সেকেন্ড অ্যাডমিট হয়েছিস তুই, আমার FRP কোর্সের সেকেন্ড অ্যাডমিট হয়েছে সিফাত। যেদিন কোর্স আসছে ওই দিনই ভর্তি হয়েছে, যেহেতু ডিসেম্বর 1 তারিখ থেকে ক্লাস, এখন ওটা নিয়ে কথাবার্তা বলি নাই। এই মাসের মধ্যে চেষ্টা হলো এই যে পুরোটা তোদের এই কোর্সটা শেষ করে দেওয়ার, তো এই কারণে ওটা নিয়ে কথাবার্তা বলি নাই, কিন্তু প্রথম দিনেই সেকেন্ড ভর্তি হয়েছিস তুই। আচ্ছা, ওকে, ডান। এবার আসি, আমরা প্রোপিন দেখছিলাম, কি দেখছিলাম, প্রোপিন CH3 CH ডাবল বন্ড CH2, এটা কি স্যার, এটা হলো প্রোপিন। এটা কি প্রোপিন, এর সাথে যখন আমি ওজোন গ্যাস যুক্ত করব তখনই আমার কি হয়, আমার ডাবল বন্ড যেখানে সেই জায়গাটা কি হয়ে যাবে স্যার, ডাবল বন্ড যেখানে সেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে সেখানে কি হয়, সেখানে ঘর তৈরি হয়, কি হয় সেখানে ঘর তৈরি হবে, কি তৈরি হবে, ঘর তৈরি হবে। হইছে তারপরে কি হয়, জিঙ্ক আইসা কি করে, জিঙ্ক আইসা চাল উড়াই নিয়ে যায়। তাহলে জিঙ্ক অক্সিজেনে নিয়ে চলে গেল, চাল উড়াই নিয়ে চলে গেল। তাইলে কি থাকতেছে দেখেন তো, CH3CHO, এই যে দুই ভাগ হয়ে যাবে, এই যে চাল উড়াই নেবো দুই ভাগ হয়ে যাবে, তাহলে থাকতেছে হইলো CH3CHO, আর কি থাকতেছে CH2O কে কি বলতে বলছি, HCHO, কি বলতে বলছি, HCHO। তাহলে আমার এখানে কি উৎপন্ন হইলো, ইথানল মিথানল, দুইটা অ্যালডিহাইড তৈরি হয়েছে, দেখছেন। তাহলে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ায় দেখেন দুইটা নরমাল যে সরল শিকল, শাখা টাকা নাই, মূলক টুলক নাই, এরকম অ্যালকিনে কি হয় দেখেন দুইটা অ্যালডিহাইড তৈরি হয়। হ্যাঁ, দুইটা অ্যালডিহাইড তৈরি হয়। ওকে, ডান। ওকে, আরেকটা উদাহরণ কি দিছিলাম, বিউটিন দিয়ে, তাই না, আরেকটা উদাহরণ দিছিলাম বিউটিন দিয়ে। ধরেন বিউটিনের ক্ষেত্রে আবার কিছু ঘটনা আছে, বিউটিনের ক্ষেত্রে কি আছে, কিছু ঘটনা আছে। ঘটনা কি, ঘটনা হইল বিউটিন মানে 4টা কার্বন, 1 2 3 4, বিউটিন মানে কয়টা কার্বন, 4টা কার্বন। এখন আমি দ্বিবন্ধন শুরুতে দিতে পারি 1 নম্বর কার্বনে বিউটিন 1, পারি, আমি 1 2 3 4, হ্যাঁ, দ্বিবন্ধনটা আমি 2 নম্বরে দিতে পারি, আমার কেউ আটকাবে, আমার কেউ বলতে পারবে কিছু না। আমি চাইলে দ্বিবন্ধনটা 2 নম্বর কার্বনেও দিতে পারি, না, পারি। আবার আমি খেয়াল কর, ওই যে শিখাইছিলাম গাঠনিক সমানতা, হ্যাঁ, ওইখানে কি শিখাইছিলাম, শিকল সমানতাতে দেখেন এই কি করতে পারি, কোনার কার্বনটারে আমি ভিতরে ঢুকাই দিতে পারি না, শাখা বানাইতে পারি না, পারি। তখন কি হবে, এই কার্বনটা কোথায় চলে আসবে, ভিতরে। হ্যাঁ, তাইলে এখানেও কিন্তু 4টা কার্বন আছে, তাই না। তাহলে আমি কিন্তু বিউটিন 1ও লিখতে পারি, বিউটিন 2ও লিখতে পারি, আবার শাখাও বানাইতে পারি, তাই না। তখন এইটা হইলো আমার মাতৃযৌগ, এবং তখন এইটা আমার কি হয়ে যাবে, শাখা হয়ে যাবে। তা আমি শাখা দিয়ে এখন আমি শিখাই নাই, আমি বলছি শাখা ছাড়া যারা, তাদের ক্ষেত্রে কি হয়, 2টা করে অ্যালডিহাইড তৈরি হয়, তাই না, জি।
তাহলে আমরা একটু প্রত্যেকটা দেখি। প্রথমে বিউটিন 1 দেখি। প্রথমে বিউটিন 1 দেখি। CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এর সাথে আমি কি যুক্ত করব? ওজন। যুক্ত করলে কি হবে? যুক্ত করলে আমার যেখানে দ্বিবন্ধন সেইখানে ফাঁকা হয়ে যাবে। ফাঁকা জায়গায় কি বানাবো? ফাঁকা জায়গায় ঘর বানাবো। ফাঁকা জায়গায় কি বানাবো? ফাঁকা জায়গায় ঘর বানাবো। বানাইছি। এরপরে কে আসবে? জিঙ্ক আসবে। জিঙ্ক আইসা কি করবে স্যার? জিঙ্ক আইসা চাল উড়াই নিয়ে যাবে। জিঙ্ক আইসা চাল উড়াই নিয়ে যাবে। বাকি দুই পাশ কি হয়ে যাবে? বাকি দুই পাশ দুই ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশের ভাগে কি আছে? CH3 CH2 এবং CHO। আর কি আছে? CH2O। CH2O মানে কি? HCHO। নেটে কি সমস্যা? মানে কি? HCHO। নেটে কি সমস্যা? মানে কি? সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ডটা কি ক্লিয়ার আছে? নেটে কি সমস্যা? সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ডটা কি ক্লিয়ার আছে? নেটে কি সমস্যা? সবাই বলেন ঠিক আছে কিনা। FRP ক্লাস শুরু হবে স্যার ডিসেম্বর থেকে। হ্যাঁ, যদিও অনেকে আরো পরে শুরু করবে, কিন্তু আমার মনে হয় আপনার বোর্ড পরীক্ষার একটু বেশ কিছুদিন আগে আমার মনে হয় সিলেবাস শেষ করে দেওয়া বেটার। হ্যাঁ, ওই বোর্ড পরীক্ষা ছুঁই অবস্থায় শেষ করে অ্যাকচুয়ালি আমার এটা ভালো লাগে না। হ্যাঁ, আপনার অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষার বেশ ভালো কিছুদিন, 1-2 মাস আগে আপনার একদম মানসিকভাবে রেডি থাকতে হবে যে আমার টোটাল রিভিশনও কমপ্লিট, আমি এখন ফাইনালি রেডি। হ্যাঁ, আপনারা বাসায় পড়াতে একটু সময় দিতে হবে। এই কারণে আমি একটু আগে থেকে শুরু করব। আমি করব ইনশাল্লাহ ডিসেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আর ডিসেম্বরের 1 তারিখের মধ্যে আমাদের অর্গানিক কেমিস্ট্রি শেষ হয়ে যাবে। আর বাকি ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আমাদের বাকি যে অধ্যায়টা আছে তোর ইলেকট্রোকেমিস্ট্রি, এটা শেষ করতে লাগবে। আর যেটা অর্থনৈতিক রসায়ন সেটা তো আমাদের শর্ট সিলেবাসে নাই, সেটা আমাদের অ্যাডমিশনে আসে। তো অ্যাডমিশনে তার আপনার এরকম বোর্ডের মতো লিখিত সৃজনশীল আসবে না, ওইটা পড়াবো অ্যাডমিশন স্টাইলে। তো আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে আমাদের যেটা রিভিশন কোর্স সেটা চালু হয়ে যাবে, আমাদের রিভিশন প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমার আরেকটু আগে থেকে শুরু করার আরেকটা কারণ আছে। হ্যাঁ, রিভিশন প্রোগ্রাম ম্যাক্সিমাম জায়গায় হয় কি, ম্যাক্সিমাম জায়গায় এমন হয় যে একটা অধ্যায় 2 ক্লাস বা 3 ক্লাসের মধ্যে শেষ করতেই হবে। হ্যাঁ, অনেক দিনের এক্সপিরিয়েন্স তো, অনেক জায়গায় জব করছি, নিজেও প্রতিষ্ঠানের মালিক হয়েছি। তো শুধু এই জায়গায় না, নিজের আরো প্রতিষ্ঠান ছিল। তো বিষয়টা হইলো যে অনেক জায়গায় এক্সপিরিয়েন্স আছে, তো একটা প্রেশার থাকে যে 3 ক্লাসের মধ্যে ওদের শেষ করতে হবে, 2 ক্লাসের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, তো তখন আবার ক্লাস অনেক লম্বা হয়ে যায়, 4 ঘন্টার ক্লাস নেওয়া লাগে। আর এখন সুবিধাটা কি, আমি একটু আগে কেন শুরু করছি এই কারণে, আপনার 3 ক্লাসে আমি বাধ্য না। হ্যাঁ, আমি চাইলে আমি সাজাবো কেমনে জানেন? প্রথম ক্লাসটা নিব হইলো টোটালি শুধু বেসিক, একদম ওই অধ্যায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা বেসিকটা পড়াবো। সেটা 1 ক্লাসও লাগতে পারে, যেমন গুণগত রসায়নটা ছোট আছে 1 ক্লাসে লাগতে পারে, আবার একটু বড় অধ্যায় হলে 2 ক্লাসে লাগতে পারে বেসিক। তাহলে প্রথম 1টা বা 2টা ক্লাস যাবে পুরা বেসিক গেল। মানে যে ধরেন কিছুই পারে না কেমিস্ট্রি, কিছুই পারে না, আপনাদের এই ক্লাসগুলো তো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড দেওয়া হয়। হ্যাঁ, আপনাদের একদম অ্যাডমিশন টার্গেট করে দেওয়া হয়। বাট আপনার বোর্ড পরীক্ষায় তো আর এত কিছু দেওয়া লাগবে না, যেটা বোর্ডে আসবে সেটাই পড়াবো। তো এই কারণে বেসিক একদম যে ধরেন কেমিস্ট্রি জীবনে বইও ধরে নাই সেও বুঝবে। এভাবে একদম প্রথম 2টা ক্লাস বা 1টা ক্লাস বেসিক, 3 নাম্বার ক্লাস পড়াবো শুধুমাত্র সৃজনশীল প্র্যাকটিস ওই অধ্যায় থেকে। হ্যাঁ, যেই সৃজনশীল গুলা করলে আপনি 100% কমন পাবেন, শুধু এটা করাবো। 4 নাম্বার ক্লাস যাবে টোটাল অধ্যায়টার উপর একটা এমসিকিউ, ওইখানে ওই অধ্যায়ের ভিতর যত টাইপের এমসিকিউ হইতে পারে সেটা। এখন এমন হইতে পারে ওই অধ্যায়টার এমসিকিউ টাইপের সংখ্যা অনেক বেশি, আমার এমসিকিউ দেখা গেলে 100 সলভ করা লাগবে, কোন অধ্যায় 50টা করলে হয়ে যাবে। হ্যাঁ, তখন আমার 2টা ক্লাস লাগবে। তার মানে এভারেজ মোটামুটি এক একটা অধ্যায় 5টা ক্লাস সময় দিব। হ্যাঁ, যেখানে 2টা বা 3টা ক্লাসে শেষ করায়। তো এই জায়গাটা আমি এই কারণে একটু আগে থেকে শুরু করতেছি, তার মানে আমার কিন্তু 1টা মাস বেশি লেগে যাবে। প্রত্যেকটা অধ্যায় যদি আমি 2টা করে ক্লাস বেশি নেই, তাও কিন্তু আমার টাইম লেগে যাবে 1 মাস বেশি। আর এটা হওয়া উচিত। আপনি যতই পড়েন পুরো অধ্যায়টা রিভিশন করতে আমার 1টা ক্লাস তো লাগবে, এটা তো আপনি মানেন।
কলেজের অধ্যায় তো ছোট ছোট অধ্যায় না, একটা অধ্যায় A to Z শেষ করতে বেসিক একটা বা দুইটা ক্লাস তো লাগবে। হ্যাঁ, এখন আমি আপনার ক্রাশ কোর্স মানে খালি টেস্ট পেপার থেকে ধইরা বোর্ডে প্রশ্ন উঠাই নিয়ে সৃজনশীল এমসিকিউ সলভ করাইলাম, এটা তো আপনি নিজেও করতে পারেন। এটা তো ইউটিউবে হাজার হাজার টিচারের দিয়ে রাখছে। আপনার ওই এমসিকিউ সৃজনশীল সলভ করতে আপনার কোর্স করা লাগবে কেন? হ্যাঁ, ওটা করতে আপনার টিচার, ওইটা করতে কি কন্টেন্টের অভাব আছে? আপনার এই রিভিশন কোর্স মানে আপনার রিভিশন হাতে ধরে করাই দিতে হবে। তাহলে বেসিক দুইটা ক্লাস, সৃজনশীল একটা ক্লাস, এমসিকিউ একটা ক্লাস, এটা হলো একদম মিনিমাম একটা ক্লাস, মাঝে মাঝে একটা দুইটা ক্লাস বেশি লাগবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। ডান ডান। কর্মমুখী রসায়ন একটা ক্লাস লাগবে, কর্মমুখী রসায়ন একটা ক্লাস লাগবে। ভিনেগার প্রস্তুতি, ভিনেগার সংরক্ষণ কৌশল, আর শুরুর দিকে কিছু কথা আছে প্রিজারভেটিভস নিয়ে। কর্মমুখী রসায়ন একটা ক্লাস লাগবে। আর তড়িৎ রসায়ন মেইন পড়া হইলো 3 ক্লাস, আর বাকি এক্সট্রা অনেক ইনফরমেশন আছে, যেটা মানে আমি 8 ক্লাস ধরছি ম্যাক্সিমাম, আমার আশা করি 6 ক্লাসের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, তার মানে আমি ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আপনাদের এই আশা করতেছি টোটাল A to Z শেষ করে দিতে পারবো। ঠিক আছে, ওকে, ডান। আর এবার মানসিকভাবে একদম প্রস্তুতি নিয়ে নিছি, যতই অসুস্থ হই না কেন, মোটামুটি যাই হোক না কেন, হ্যাঁ, রেকর্ডেড হইলো আমি ক্লাস যেটা আপনার সপ্তাহে 3টা পাওয়ারটা আমি দিব ইনশাল্লাহ। ঠিক আছে, টেনশনে কিছু নেই। ওকে, ডান। এবার আসি আমরা বিউটিন 1 দেখলাম, বিউটিন 2 যদি হইতো, বিউটিন 2 যদি হইতো কি হইতো, বিউটিন 2 যদি হইতো তখন কি হইতো? হ্যাঁ, যোগ করি, ওজন যোগ করি, ওজন যোগ করি। ওজন যোগ করার পর কি হবে? যেখানে দ্বিবন্ধন সেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। গেছে গেছে। এবার আসি কি বানাবো? ওই ফাঁকা জায়গায় ঘর বানাবো, ফাঁকা জায়গায় ঘর বানাবো। ফাঁকা পাইছে লে ঘর লাগা, ঘর উঠাইলাম। এবার কি করব? এইবার জিঙ্ক যুক্ত করব। জিঙ্ক যুক্ত করলেই চাল উড়াই নিয়ে যাবে জিঙ্ক। জিঙ্ক আইসা চাল উড়াই নিয়ে যাবে, বাকি দুই সাইড দুই ভাগ হয়ে যাবে। তাহলে কি থাকতেছে? CH3 CHO CH3। হ্যাঁ, এটা এই পাশ থেকে যাইতেছে CH3 CHO, এটা এই পাশ দিয়ে দেখেন CH3 CHO। হ্যাঁ, উপর নিচে হয়ে গেল। ঠিক আছে, তাহলে CH3 CHO CH3 CHO, ইথানল আর জিঙ্ক অক্সাইড। তাহলে এখানে আমি দেখেন বিউটেন 1 থেকে আমি পাইছি প্রোপানল এবং কি মেথানল। যখন আমি বিউটিন 2 বানাইছি, এবার এখান থেকে ভাঙছে, এই পাশে 2টা কার্বন, এই পাশে 2টা কার্বন। এবার দেখেন ইথানল। ঠিক আছে, তাইলে আমি আসলে কোন অ্যালডিহাইড পাবো সেটা ডিপেন্ড করতেছে আমার কোন অ্যালকিন নিতেছে তার উপর। ওকে, ডান। ওইটাই মানে বোর্ড পরীক্ষা ধরেন জুন, এপ্রিল, মে, জুন, মে, এপ্রিল। আমার টার্গেট হলো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে কেমিস্ট্রি এবং বায়োলজি আপনার টোটাল এই 400 নিয়ে কোনো চিন্তা থাকবে না, এটা হলো আমার টার্গেট। হ্যাঁ, অনেকদিন কিন্তু অনেকদিন টাইম নিছি একদম। তাহলে এপ্রিলে যদি আপনার আমি কমপ্লিট করাই দিই, মে, জুন, এর মাঝখানে আবার রোজা আছে। হ্যাঁ, এর মাঝখানে আমাদের পবিত্র রমজান মাস আছে। রমজান মাসে সবারই এনার্জি লো থাকে একটু, তাই না? আমরা তো সবসময় নামাজ রোজা সবসময় তো আসলে আমরা ওরকম দিনের মধ্যে থাকি না। এই বছরের একটা মাস আসে, আমরা অনেকে এই কারণে একটু লো ফিল করি। হ্যাঁ, তো যে এই কারণে আমাদের রমজান মাসে একটু পড়া কম হবে। হ্যাঁ, এই কারণে কিন্তু আমি এখান থেকে 1 মাস আগায় নিছি। হ্যাঁ, আপনার এপ্রিলে যদি আমি বইটা শেষ করে দিয়ে দিই আপনাকে A to Z রেডি করে হাতে, আপনি কিন্তু 2 মাস আরো প্র্যাকটিসের জন্য সময় পাইতেছেন। হ্যাঁ, 2 মাস তো পাবেন না, মানে 1-1.5 মাস পাবেন। তো আপনি একদম মানসিক ভাবে তখন একটা ভালো কনফিডেন্ট থাকবেন। ডিপেন্ডস অন দ্বিবন্ধন, ইয়েস, ডিপেন্ডস অন দ্বিবন্ধন, ইয়েস। ওকে, ডান। এবার আসেন কই আসবো স্যার? এবার আসেন অ্যালকিনের CH3 CH ডাবল বন্ড CH2। CH3 এর কথা মনে আছে? আমরা বিউটিন 1 আসতে পারে, যখন বিউটিন 1 আসছে তখন আমি 2টা অ্যালডিহাইড পাইছি।
দুই দুই এখানে পাইছিলাম প্রোপানল আর কি মিথানল। যখন বিউটিন 2 ছিল তখন আমি দুইটা অ্যালডিহাইড পাইছি, ইথানল ইথানল। যখন আমি আবার এটাকে সরল শিকল সরি এটাকে আমি শাখা বানাইতে পারি, হ্যাঁ চেইন সমানতা। তো আমি যখন শাখা বানাইছি তখন কি ছিল, এই ফরম্যাট ছিল না যে, তাহলে আমি এবার শাখা দিয়ে একটু দেখবো কি ঘটনা ঘটে। হ্যাঁ স্যার তো আমারে বলছিল, স্যার আমারে কি বলছিল, স্যার আমাকে শুরুতে যখন পড়াইছিল এখানে বলছিল নরমাল যারা অ্যালকিন শাখা যাদের নাই, মূলক যাদের নাই, তারা দুইটা অ্যালডিহাইড তৈরি করে। 5 নাম্বার কথা, কিটোন পেতে শাখাযুক্ত অ্যালকিন হইতে হবে। যখন শাখাযুক্ত অ্যালকিন হবে, যখন এখানে অ্যালকাইল মূলক যুক্ত হবে, যখন এখানে অ্যালকাইল মূলক যুক্ত হবে, যখন শাখা হবে, তখন আমার কি পাবো, তখন আমি কিন্তু কিটোন পাবো, অ্যালডিহাইডও পাবো কিন্তু কিটোন পাবো। ঠিক আছে, তাহলে শাখা না থাকলে সিম্পল অ্যালকিন যারা, তাদের ক্ষেত্রে দুইটা অ্যালডিহাইড পাওয়া যায়। আর যখন শাখা থাকবে, মূলক থাকবে, তখন আমি কি পাবো, অ্যালডিহাইডের সাথে কিটোনও পাবো। হ্যাঁ এইটা বুঝছেন কিনা, এটা বুঝছেন কিনা? এখন স্যার আপনি একটু বুঝাই দেন, উদাহরণ না দিলে তো স্যার বুঝতেছি না। চলেন আমরা দেখি আসলে কি এটা পাই। দেখেন এইটা কিন্তু মূলক যুক্ত, শাখা যুক্ত। হ্যাঁ এটা যদি আমার মাতৃযৌগ হয় তাহলে এইটা কি আমার শাখা না? জি স্যার। আপনি এখন বললেন স্যার আমি মাতৃযৌগ ওইটা ধরবো না, আপনি কি আমার সাথে মজা নেন? আমি আমার ইচ্ছা যে স্যার এটারে মাতৃযৌগ ধরবো, ধরতেই পারি। এই রাস্তায় 3টা কার্বন, এই রাস্তায় দ্বিবন্ধন আছে, এটা ধরতে পারি না? পারি। তখনও তো শাখা আছে, এটা তখন শাখা। কথা তো ঘুরে ফিরে এক। জি স্যার, কথা ঘুরে ফিরে এক, কথা ঘুরে ফিরে এক। তাহলে চলেন এই শাখাযুক্ত অ্যালকিনের সাথে তাহলে দেখি কি ঘটনা ঘটে। ওজন যুক্ত করলাম, ওজন যুক্ত করলে আমার কি হয়, যেখানে দ্বিবন্ধন সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, যেখানে দ্বিবন্ধন সেই জায়গাটা কি হবে, ফাঁকা হয়ে যাবে, যেখানে দ্বিবন্ধন সেই জায়গাটা কি হবে, ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ এবং ফাঁকা জায়গা, হ্যাঁ ফাঁকা জায়গায় কি বানাবো, ফাঁকা জায়গায় ঘর বানাবো। কি বানাবো, ঘর বানাবো। CH3 কার্বন কার্বন, CH2 এই দুইজনের মাঝখানে ডাবল বন্ড, দুইজনের মাঝখানে ফাঁকা করছি, ঘর বানাইছি। এখন এই যে লেনজাইজ আর একটা শাখা ঝুলা আছে, এই যে এখানে আরেকটা শাখা রয়েছে, সে কি চলে যাবে? না, সেও তো এই কার্বনে আছে, আছে না? সেও এই কার্বনে কিন্তু স্যার আছে, লিখলাম। এবার কি হবে, জিঙ্ক আসবে, জিঙ্ক আইসা কি করবে, চাল উড়ায় নিবে। তাহলে জিঙ্ক চাল উড়ায় নিল, আর বাকি দুই সাইড দুই ভাগ হয়ে যাবে, বাকি দুই সাইড কি হবে, দুইটা ভাগ হয়ে যাবে। তাহলে এই সাইডে কি আছে, CH3, লিখলাম CH3, তারপর কি আছে CO, আর কি আছে CH3, আর কি আছে ওই পাশে CH2O। আমি বলছি CH2O কে আমরা HCHO পড়বো। হ্যাঁ তাহলে দেখেন তো যখন শাখাযুক্ত অ্যালকিন, যখন শাখাযুক্ত অ্যালকিন, তখন কিন্তু স্যার আমি কিটোন পাইছি, CH3 CO CH3। দেখছেন দেখছেন? আরে স্যার এখানে তো CO সিঙ্গেল বন্ড না, এটা কিন্তু অ্যাকচুয়ালি এমন CH3 C ডাবল বন্ড ও CH3। হ্যাঁ এটা কিন্তু এমন সি ডাবল বন্ড ও কেমনে স্যার, এই কার্বনের এই যে এখানে একটা হাত ভাঙছে অক্সিজেনের সাথে, এই অক্সিজেনের একটা হাত ভাঙছে, তাহলে এই হাত এখানে, এর এই হাতটা এখানে আসবে, এর এই হাতটা এখানে আসবে, আসলে দুজনের মধ্যে একটা বন্ড হয়েছে। হ্যাঁ এগুলো আপনারা এখন বোঝার কথা, অনেক ডিটেলসে পড়ে আসছে এগুলা। তো সবাই একটু বলবেন বুঝছেন কিনা। দেখছেন যখন শাখাযুক্ত অ্যালকিন তখন আমি কিটোন পাবো, আর যখন সিম্পল অ্যালকিন, যখন আমাদের শাখা নাই, মূলক নাই, সিম্পল অ্যালকিন সরল শিকল, তখন আমার কি হবে, তখন দুইটা অ্যালডিহাইড পাবো। হ্যাঁ সবাই বলেন বুঝছেন কিনা, সবাই একটু বলবেন বুঝছেন কিনা, সবাই একটু বলবেন বুঝছেন কিনা। বলেন সবাই বুঝছেন কিনা। স্যার সামারি প্লিজ, বন্ড ভাঙ্গাটা বুঝি নাই। আচ্ছা বন্ড ভাঙ্গাটা বুঝেন নাই, দেখেন বন্ড ভাঙ্গা যারা বুঝেন নাই,
এই কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা বন্ড আছে, আবার এই অক্সিজেন অক্সিজেনের মধ্যে একটা বন্ড আছে। এটা যখন ভাঙ্গা যায়, এই কার্বন অক্সিজেনের বন্ডটা ভাঙছে, ভাঙলে এই কার্বনের একটা হাত ফাঁকা হইছে, আবার এই অক্সিজেন অক্সিজেনও ভাঙছে, তাহলে এই অক্সিজেনের একটা হাত ফাঁকা হইছে, তাহলে এখানে এই কার্বনের ফাঁকা হাত আর অক্সিজেনের ফাঁকা হাত এখানে আরেকটা হাত হবে না? কার্বন কার্বন দ্বিবন্ধন কেমনে হয় দেখেন, কার্বন কার্বন যখন দ্বিবন্ধন ছিল তখন এই বন্ধন ভাঙলে কি হয়, এর একটা হাত ফাঁকা এর একটা হাত ফাঁকা হয়, তাই না? জি। তাহলে এখানে কি হয়েছে, এখানে কার্বনের একটা হাত ফাঁকা আর অক্সিজেনেরও একটা হাত, কার্বন অক্সিজেনের অলরেডি একটা বন্ড আছে, আর কার্বনের এখানে একটা হাত ফাঁকা হয়ে গেছে, এখানে অক্সিজেন একটা ফাঁকা হয়ে গেছে, তাহলে কার্বনের হাত আর অক্সিজেন হাত মিলে এখানে আরেকটা বন্ধন হবে না? বুঝছেন কিনা? বুঝছেন কিনা? মিলা, বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? একটু বলবেন বুঝছেন কিনা। হ্যাঁ, একটু বলবেন সবাই বুঝছেন কিনা। স্যার কার্বনের সাথে দুইটা CH3 আসলে এই CH3 লিখলাম, CH3 কার্বন লিখলাম, কার্বন CH2 লিখলাম, CH2 আর কার্বনের নিচে একটা CH3 আছে না, এর নিচে আর একটা CH3 আছে না, হ্যাঁ এই যে সেই CH3টা, আর দেন এই দুইজনের মধ্যে দ্বিবন্ধন, এখানে ঘর তৈরি হয়েছে। এই CH3 কই থেকে আসছে বুঝছেন? দেখেন দেখেন বুঝছেন কিনা। না বুঝলে যতবার বুঝবেন না ততবার বুঝাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জাহিদ আর মিলা দুইজন বুঝবেন, দুইজনের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবেন যে দুইজনের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা। বলেন, আমি একটু পানি খাই, বলেন দুজন কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা। বলেন বুঝছেন কিনা। বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ জাহিদ, ওকে স্যার, ওকে ডান। মিলা বলে না কেন, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল বুঝছস কিনা। কারো কোনো সমস্যা রেখে আমি কিন্তু আগাই না, কখনো না। ওকে, এবার আসেন, এতক্ষণ যে পড়লাম, এতক্ষণ আমরা 3টা উদাহরণ পড়লাম, তাই না? এতক্ষণ আমরা এই যে বিউটিন 1, বিউটিন 2 শাখা, হ্যাঁ বিভিন্ন কিছু পড়লাম। এবার একটু জিনিসটার একটু সামারি করি, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করি, ফিল করার চেষ্টা করি। যখন বিউটিন 1 ছিল, যখন বিউটিন 1 ছিল তখন আমি কি পাইছিলাম আপনার কি মনে আছে? তখন কি পাইছিলাম দেখেন, সিস্টেমটা দেখেন, আপনি নিজেই বুঝবেন। এই দ্বিবন্ধনের এইখানে ভাঙ্গে না, হ্যাঁ খেলাটা হয় কি এইখানে ভাঙ্গে এখানে ঘর তৈরি হয় না, জি। তাইলে এই একটা পার্ট হয়, তাহলে আগে কয়টা কার্বন আছে? 3টা কার্বন, তাহলে CH3 CH2 CHO 2 3 4, হ্যাঁ। তাহলে এই পাশে আছে কয়টা কার্বন? 3টা কার্বন। আচ্ছা এনে পুরোটা ফুলপি করার দরকার আছে, আচ্ছা করি, সমস্যা নেই। আর এই পাশে আছে 1 কার্বন, তাহলে এখানে হবে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড HCHO। একটু মিলাই তো এটাই আসছিল কিনা দেখেন তো। যখন বিউটিন 1 করছিলাম বিক্রিয়া করে কি পাইছিলাম দেখেন তো, CH3 CH2 CHO, হ্যাঁ 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড প্রোপানল, আর কি পাইছিলাম 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মিথানল, হ্যাঁ। তাহলে একটু দেখেন, আপনি এখন দেখেই বলতে পারেন, বিক্রিয়া করা লাগবে না, হ্যাঁ বিক্রিয়া ছাড়াই আপনি দেখেন, চোখে দেখায়, হ্যাঁ এখানে দ্বিবন্ধনটা আছে এইখানে, তারপরে আগের 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড পাবো আর 1 কার্বন বিশিষ্ট একটা পাবো, তাহলে 3 কার্বন বিশিষ্ট প্রোপানল, 1 কার্বন বিশিষ্ট হবে মিথানল। যখন আমি বিউটিন 2 পড়ছিলাম তখন বিউটিন 2 এর ক্ষেত্রে কি হয়েছিল মনে আছে দেখেন তো, বিউটিন 2 এর ক্ষেত্রে কি হয়েছিল মনে আছে? কি হয়েছিল? এই দ্বিবন্ধন কি এখন এইখানে না, তাহলে এই পাশে কয়টা কার্বন? 2টা, তাহলে এখানে হবে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড CH3 CHO ইথানল। এই পাশেও কয় কার্বন? 2টা, তাহলে এখানে হবে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ইথানল CH3 CHO। আর কি হবে? আর কি হবে? আর তো জিঙ্ক অক্সাইড আপনি জানেন, ওইটা তো আর প্যারা নেই, হ্যাঁ ওইটা নিয়ে তো আর প্যারা নেই। আবার দেখেন, যখন আমি এটাকে শাখা বানাইছিলাম, শাখা যখন বানাইছিলাম দ্বিবন্ধন কই এই যে, হ্যাঁ জি,
শাখা আসলে শাখা ছাড়া কি হয়, দুইটাই অ্যালডিহাইড হয়। আর শাখা আসলে কি হবে, কিটোন পাবো, তাই না? তাহলে এখানে কয় কার্বন বিশিষ্ট কিটোন পাবো, 3 কার্বন বিশিষ্ট। তাহলে এখানে হবে CH3 CO CH3, হ্যাঁ। আর কি পাবো, 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড HCHO। দেখছেন, আপনার কিন্তু এখন বিক্রিয়া করাই লাগতেছে না। ওই দেখ, মিলাপুরে এই জায়গা পুরো একদম মুভি বানায় ফেলাইছে। বাহ, মিলাপুরা মুভি বানায় ফেলাইছে এই জায়গায়, পুরা বর বউ একেবারে মুভি বানায় ফেলাইছে। ওকে, ডান। তাইলে সবাই দেখেন, এখন কিন্তু আপনার অবজারভেশন কি বলে, এই দ্বিবন্ধনটা কোথায় আছে, অ্যালকিনের উপর ডিপেন্ড করে আমি অ্যালডিহাইডটা পাবো, হ্যাঁ। এবং আমি তখন দেখেই বলতে পারবো আসলে কি কি উৎপন্ন হবে। আর আরেকটা বিষয়, শাখা না থাকলে দুইটাই অ্যালডিহাইড পাবো, আর যদি শাখা থাকে তাইলে আমি কি পাবো, শাখা থাকলে আমি কিটোন পাবো, তাই না? কিটোন পাইতে গেলে আমাকে শাখা থাকা লাগবে, ঠিক আছে? শাখা থাকলে আমরা কি পাবো, কিটোন পাবো। মজার বিষয়, মজার বিষয় কি, CH3 CH2 1 2 3 4 হয়ে গেছে। একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এইখানে শাখা আছে, শাখা থাকলে আমরা জানি কি পাই, কিটোন পাই, তাই না? জি, চলেন তাহলে O3 যোগ করি। এখন তো আমার থেকে আপনারা ভালো পারেন, এখন তো এটা আমার থেকে আপনারা ভালো পারেন। যেখানে দ্বিবন্ধন সেখানে কি তৈরি করব, ফাঁকা হবে, ফাঁকা জায়গায় ঘর বানাবো, ফাঁকা জায়গায় কি বানাবো, ঘর বানাবো। বানাইছি। জিঙ্ক ভদ্রলোক আসবে, আইসা চাল উড়াই নিয়ে যাবে, চাল উড়াই নিয়ে গেলে গেল চাল উড়াই নিয়ে, আর দুই পাশে দুই ভাগ হবে। তাহলে এই পাশে থাকতেছে CH3 CH2 CO CH3, আর কি পাইতেছে ওই পাশে CH2O কে কি পড়বো আমরা বলছি HCHO। দেখেন তো বুঝছি কিনা, দেখেন তো বুঝছি কিনা। এটা কি, এটার নাম কি, এটার নাম হলো বিউটানোন 2, তাই না? বিউটানোন 2, ডান। সবাই বুঝছি। তাহলে যখন শাখা আছে আমি কিটোন পাইছি, যখন শাখা আছে আমি কি পাইছি, কিটোন পাইছি। আচ্ছা, এটা হলো 1 2 3 4, এটা কি 2 মিথাইল বিউটিন, 2 নাম্বার কার্বনে কি আছে, 2 নাম্বার কার্বনে শাখা আছে। এবার ধরেন আমি শাখাটা আর একটু আগায় দিলাম, শাখাটারে আর একটু আগায় দিলাম, না এটা দেখে এলো, এক দুই তিন চার, ওকে। এবার কি করব, শাখাটা এখানে দিলাম, ওকে, ডান। আচ্ছা, একটু সবাই খেয়াল করেন, হ্যাঁ, একটু সবাই খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। এখানে কি হবে, অক্সিজেন যোগ করি, সরি ওজন যোগ করি, করলাম। দ্বিবন্ধন এই দুজনের মাঝখানে, এই দুজনের মাঝখানে দ্বিবন্ধন জি, ওই দুজনের মাঝখানে কি হয়ে যাবে, ওই দুজনের মাঝখানে ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হইছে, লিখছি। এরপর কি হবে, এখানে কি হবে, ঘর তৈরি হবে, কি হবে, ঘর তৈরি হবে, বানাইলাম ঘর। জিঙ্ক আসবে, আসছে, আয়সা কি করবে, চাল উড়াই নিয়ে যাবে, চাল উড়াই নিয়ে গেল। আর কি হবে, দুই পাশে দুই ভাগ হবে। তাহলে এই পাশে কি থাকতেছে, এই পাশে থাকতেছে CH3
কই ভুল হইছে? এই যে কার্বনের এখানে এখানে 1 2 3 4 5 হাত হয়ে গেছে, এটাই ভাবতেছি কই জানি একটা ভুল লিখছে। এখানে কার্বনের 5টা হাত হয়ে গেছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করেন তাহলে CH3 CO CH3, আর কি হবে এই পাশে কি আছে, এই পাশেও কিন্তু CH3 CHO। হ্যাঁ, এই দেখেন এই যে মাঝ বরাবর ভাঙবে, আমরা দেখে বলতে পারতেছি যেহেতু শাখা আছে কিটন, তাহলে 3 কার্বন বিশিষ্ট কিটন 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। হ্যাঁ, কিটন পাইছি পাইছি, কিটন পাইছি, কিটন পাইছি। সিয়াম ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পর আসসালামু আলাইকুম। আজকে কি লেট করছোস, মাত্র আসছোস? তুই নাই আজকের ক্লাসে? আচ্ছা আচ্ছা, এবার আসেন এবার আসেন এবার আসেন এক দুই তিন চার, ওকে। সবাই একটু দেখেন, সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। দ্বিবন্ধন এখানে, তাহলে H2C দ্বিবন্ধন যেখানে সেইখানে আমি কি করব, সেইখানে ফাঁকা করব। দ্বিবন্ধন যেখানে সেইখানে আমি কি করব, সেইখানে ফাঁকা করব। এইখানে কি বানাবো, এইখানে আমি ঘর বানাবো। ঘর বানাইছি বানাইছি। এবার কি হবে, এবার জিঙ্ক আসবে, জিঙ্ক আইসা চাল উড়াই নিবে। তাহলে জিঙ্ক চাল রে নিয়ে আলাদা হয়ে গেল, জিঙ্ক অক্সাইড গেছে গেছে। আর কি হবে, এই দুই সাইডে দুই ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাইলে দুই সাইডে দুই ভাগ হইলে কি হইতেছে, এখানে আছে H2CO, অর্থাৎ CH2 যাই হোক না কেন আমরা এটাকে কি বলবো, HCHO শুরুতে শিখাইছি। আর ওই পাশে কি থাকতেছে, CH3 লিখলাম, CH3 CH, এর নিচে শাখা CH3, আর এখানে কি আছে CHO। প্যাস কিন্তু লাগছে, দেখেন প্যাস কিন্তু লাগছে, প্যাস কিন্তু লেগে গেছে। কি প্যাস লাগছে, আমার এই যৌগটায় কিন্তু শাখা আছে, এই অ্যালকিনও কিন্তু আমার মূলক যুক্ত, শাখা আছে, কিন্তু এখানে আমি মিথানল পাইছি আর 2 মিথাইল প্রোপানল পাইছি, দুইটাই অ্যালডিহাইড পাইছি, কোনো কিটোন কিন্তু পাই নাই। হ্যাঁ, আমরা নরমালি কি দেখছি, আমরা নরমালি দেখতেছি শাখা থাকলেই কিটোন পাই, শাখা থাকলে কিটোন পাইতে গেলে আমার কি লাগবে, শাখা লাগবে, শাখা থাকলে কিটোন পাইছি, শাখা থাকলে কিটোন পাইছি, শাখা আছে কিটোন পাই নাই। কে বলতে পারবে কেন, কেন পার্থক্য কোথায়, এই তিনজনের মধ্যে পার্থক্যটা কোথায়, কে বলতে পারবে? সবাই একটু দেখেন, শাখা আছে, শাখা আছে, একটু দেখেন, একটু দেখেন সবাই। হ্যাঁ, একটু দেখেন, শাখা আছে কিটোন পাইছি, শাখা আছে, শাখা আছে কিটোন পাইছি, শাখা আছে, শাখা আছে কিটোন পাই নাই। কেন পাই নাই, মানে পার্থক্যটা কই, এই তিনজনের মধ্যে পার্থক্যটা কই, কে বলতে পারবে? বলেন, কে বলতে পারবে? একটু কমেন্টে বলেন তো দেখি, দেখি কি মনোযোগ দিতেছেন, একটু দেখি, একটু দেখি, বলেন কমেন্টে বলেন, আমি একটু বসি, বলেন বলেন, একটু বলেন, একটু বলেন কি পার্থক্য? হ্যাঁ, শাখা থাকলে কিটন পাইতেছি, শাখা থাকলে কিটন পাইতেছি, হঠাৎ করে এখানে শাখা আছে কিটন পাইলাম না, কেন পাইলাম না? ইয়েস, এই তো ধরে ফেলাইছেন আপনারা, এই তো ধরে ফেলাইছেন আপনারা। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, আপনারা ধরে ফেলাইছেন। হ্যাঁ, ধরে ফেলাইছেন, দেখেন দেখেন এইখানে যে শাখাটা, শাখা যেই কার্বনে, শাখা যেই কার্বনে, সেই কার্বনে দ্বিবন্ধন থাকা লাগবে, শাখা যেই কার্বনে, এই শাখা যেই কার্বনে, সেই কার্বনে দ্বিবন্ধন থাকলে কিটন পাচ্ছি।
শাখা যেই কার্বনে সেই কার্বনে দ্বিবন্ধন থাকলে কিটোন পাওয়া যায়। শাখা যেই কার্বনে এই কার্বনে কোনো দ্বিবন্ধন নাই, শাখা যেই কার্বনে সেই কার্বনে দ্বিবন্ধন নাই, কিটোন পাই নাই, দুইটা অ্যালডিহাইড পাইছি। তাইলে আমাদের অনেকে এটা বুঝি বা এটা মুখস্থ করি যে আরে শাখা থাকলে কিটোন পাবো, শাখা না থাকলে কিটোন পাবো না। কিন্তু না, শাখা থাকলেও কিটোন না পাইতে পারি। আমার কিটোন পাইতে গেলে কন্ডিশন এক হলো শাখা থাকতে হবে। 2 নাম্বার কন্ডিশন দেখেন লেখা আছে, দেখেন লেখা আছে, হ্যাঁ, কিটোন পেতে শাখাযুক্ত অ্যালকেন হইতে হবে। অবশ্যই অবশ্যই মূলকযুক্ত কার্বনে শাখাযুক্ত কার্বনে দ্বিবন্ধন থাকতে হবে। অবশ্যই শাখাযুক্ত কার্বনে দ্বিবন্ধন থাকতে হবে। হ্যাঁ, আমার যেই কার্বনের শাখা ওই কার্বনটায় দ্বিবন্ধন থাকতে হবে। শাখাযুক্ত কার্বনে যদি দ্বিবন্ধন না থাকে তাইলে কিন্তু সেখানে কিটোন হবে না। হ্যাঁ, কিটোন পাইতে গেলে শাখা থাকতে হবে এবং ওই শাখা যেই কার্বনে আছে শাখাযুক্ত কার্বনটার সাথে দ্বিবন্ধন থাকা লাগবে। ঠিক আছে, ওকে ওকে, বুঝছি। ইয়েস, শাখাটা ডাবল বন্ডের সাথে নাই। ইয়েস, সবাই বুঝছস, ভেরি গুড ভেরি গুড। আমার কিটোন পাইতে গেলে শাখা যেই কার্বনে সেই কার্বনে কি থাকতে হবে, সেই কার্বনের সাথে দ্বিবন্ধন থাকা লাগবে, তাইলে আমি কিটোন পাবো। আদারওয়াইজ আমি কি পাবো না, আদারওয়াইজ আমি কিটোন পাবো না। ঠিক আছে, তাহলে আজকে আমরা অ্যালকিনের ওজনীকরণ শেষ করলাম। অ্যালকিনের ওজনীকরণটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ধরে চলে আসছে। হ্যাঁ, এই মার্কনিকফ, ওজনীকরণ, তারপরে কিছু রেজোনেন্স, কয়েকটা টপিক আছে ঘুরে ফিরে এগুলো থেকে আসবে। ঠিক আছে, তো আজকে যে ক্লাসটা করাইছি খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন। নেক্সট দিন আমরা অ্যালকিন দুইটা একসাথে পড়তেছি। হ্যাঁ, অ্যালকাইনের ওজনীকরণটা দেখবো। হ্যাঁ, আমরা নেক্সট দিন অ্যালকাইনের ওজনীকরণ দেখবো, তার সাথে আমরা পরবর্তী পার্টে আগাবো। হ্যাঁ, আর ইনশাল্লাহ আর কোনো মোটামুটি শরীরটা ক্লাস নেওয়ার মতো স্টেবল হয়েছে। ইনশাল্লাহ এখন আর কোনো ক্লাস মিস হবে না। আমাদের টার্গেট যেহেতু ডিসেম্বরের মধ্যে, এই মাসের মধ্যে আমাদের ডিসেম্বরের 1 তারিখের আগে আমাদের জৈব যৌগ শেষ করার যেহেতু একটা প্ল্যানিং আছে, টার্গেট নিছি, আমরা সর্বোচ্চ চেষ্টাটা করবো যেন শেষ করতে পারি। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।